ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব ভারতবর্ষের রাজনীতি এবং শাসন ব্যবস্থাতে নির্বাচন কমিশন সম্পর্কে। নির্বাচন কমিশনের গঠন এবং নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী এবং এই কমিশনের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে আমি তোমাদের সামনে আলোচনা করছি। আমরা একথা জানি, ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনাতে উল্লেখ আছে ডেমোক্রেসি শব্দটি। এর অর্থ হলো ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। ভারত বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্রের কয়েকটি স্তম্ভ রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল নির্বাচন ব্যবস্থা। গণতন্ত্রে আইন বিভাগ এবং শাসন বিভাগ, এটা রাজনৈতিক বিভাগ, এই দুটি বিভাগ সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে কাজ করতে পারে এবং এই দুটি বিভাগের কাজের বিচার বিশ্লেষণ করার জন্য ভারতীয় গণতন্ত্রে বিচার ব্যবস্থা আছে। ভারতের চতুর্থ স্তম্ভ হিসাবে আমরা ইলেকশন কমিশনকে উল্লেখ করতে পারি। ভারতের গণতন্ত্রের সাফল্য ব্যর্থতা নির্ভর করে ইলেকশন কমিশনের ভূমিকার উপর। ইলেকশন কমিশনের নিরপেক্ষ ও স্বাধীন ভূমিকার উপর। পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু সেখানেও সংবিধানে নির্বাচন কমিশন সম্পর্কে উল্লেখ করা হয়নি। ব্রিটেনের সংবিধানে নির্বাচন কমিশন সম্পর্কে আলোচনা করা হয়নি, উল্লেখ করা হয়নি সংবিধানে। ভারতের সংবিধান রচয়িতা সংস্থা, ভারতের সংবিধান রচয়িতা ড্রাফটিং কমিটি, খসড়া কমিটি, ভারতের নির্বাচন ব্যবস্থাকে, ইলেকটোরাল সিস্টেমকে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে পরিচালনার জন্য ইলেকশন কমিশনের গঠনের কথা, ভূমিকার কথা উল্লেখ করেছেন। গণপরিষদে ইলেকশন কমিশন সংবিধানে উল্লেখ থাকবে না সংবিধানের বাইরে থাকবে তা নিয়ে বিতর্ক হয়েছে। বিতর্কের শেষে ভারতের সংবিধানের 15 অধ্যায়ে পঞ্চদশ অধ্যায়ে পাঠ 15তে উল্লেখ করা হয়েছে এবং 324 ধারাতে ইলেকশন কমিশন সম্পর্কে উল্লেখ আছে। ভারতের সংবিধানের 15 পার্টে ইলেকশনস বলে হেডলাইন
ইলেকশনস বলে সংবিধানের 15 পার্টে শিরোনাম হিসাবে উল্লেখ আছে, শিরোনামে লেখা আছে ইলেকশনস। সুতরাং আমরা দেখলাম যে ভারতের গণতান্ত্রিক শুধু রাষ্ট্র হিসাবে নয়, গণতান্ত্রিক রাষ্ট্র এ কথা সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ আছে। তার পাশাপাশি এই গণতন্ত্রকে বাস্তবে রূপায়িত করবার জন্য ইলেকশন কমিশন এ কথা সংবিধানে উল্লেখ করা হয়েছে পার্ট 15-তে এবং ধারা হিসাবে 124 ধারায়। ভারতের নির্বাচন পরিচালিত হয় স্বাধীন ও নিরপেক্ষভাবে। নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনের হাতে দায়িত্ব সংবিধানে ন্যস্ত করা হয়েছে। 1951 সালে জনপ্রতিনিধিত্বমূলক আইনেও নির্বাচন কমিশনের কথা উল্লেখ আছে। নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে 324(2) ধারায় উল্লেখ আছে। 324(2) ধারায় যে নির্বাচন কমিশনের কথা উল্লেখ আছে, এই কমিশন গঠিত হবে সংবিধান অনুযায়ী এবং জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, 1951 আইন অনুযায়ী গঠিত হবে। একজন মুখ্য নির্বাচন কমিশন নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। তাই আমরা দেখেছি প্রথম মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে সুকুমার সেনকে নিয়োগ করা হয়েছে। নির্বাচন কমিশনের সদস্যকে ভারতের সর্বোচ্চ নিয়মতান্ত্রিক শাসক রাষ্ট্রপতি নিয়োগ করেন। নির্বাচন কমিশনের সংখ্যা রাষ্ট্রপতি বৃদ্ধি করতে পারেন, এ কথা সংবিধানে উল্লেখ করা হয়েছে। আমরা দেখব 1989 সাল পর্যন্ত নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা একজনকে রাখা হয়েছে চিফ নির্বাচন কমিশনার হিসাবে। 1989 সালে ভারতের পার্লামেন্ট নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা 1-এর বেশি করার সিদ্ধান্ত নেয়। 1990 সালে ন্যাশনাল ফ্রন্ট সরকার, বিশ্বনাথ প্রতাপ সিংয়ের সরকার 1989 সালের সিদ্ধান্তকে বাতিল করে দেয়। তারপর আমরা দেখলাম 1993 সালে 3 জন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। 1993 সালে থেকে এবং বর্তমানে নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা 3। একজন মুখ্য নির্বাচন কমিশনার, তাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন এবং অন্যান্য 2 জন
নির্বাচন কমিশনার থাকবেন। নির্বাচন কমিশনারদের কার্যকাল 6 বছর। নির্বাচন কমিশনের সদস্য হতে গেলে ভারতের নাগরিক হতে হবে, কমপক্ষে 35 বছর বয়স হতে হবে, দেউলিয়া বিকৃত মস্তিষ্ক ব্যক্তি নির্বাচন কমিশনের সদস্য হতে পারবেন না। নির্বাচন কমিশনের পদপ্রার্থীকে আদালতে অপরাধযোগ্য ব্যক্তি, তিনি প্রার্থী হতে পারবেন না। যিনি লাভজনক পদে, সরকারি পদে অধিষ্ঠিত আছেন, তিনি নির্বাচন কমিশনার হতে পারবেন না। নির্বাচন কমিশনারকে সৎ হতে হবে। নির্বাচন কমিশনারকে আচরণবিধি মেনে চলতে হবে। আঞ্চলিক নির্বাচন কমিশনারকে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারবেন। আঞ্চলিক নির্বাচন কমিশনের নিয়োগের ব্যবস্থা আছে। আঞ্চলিক মুখ্য নির্বাচন কমিশনারকে সাহায্য করার জন্য চিফ ইলেকশন অফিসার নিয়োগের ব্যবস্থা আছে। জেলা ইলেকশন অফিসার নিয়োগের ব্যবস্থা আছে। আঞ্চলিক নির্বাচন কমিশনার, জেলা নির্বাচন অফিসার, তারা 6 মাসের জন্য নির্বাচিত, 6 মাসের জন্য পদে অধিষ্ঠিত হবেন। 6 মাসের জন্য পদে নিযুক্ত হবেন। নির্বাচনের আগে 3 মাস আগে নিযুক্ত হবেন এবং নির্বাচনের পর 3 মাস পদে থাকবেন। তাহলে আমরা নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে ধারণা লাভ করতে পারলাম। নির্বাচন কমিশনারদের পদচ্যুত করার ক্ষেত্রে তাদের স্বাধীনতা, তাদের নিরপেক্ষতা বজায় রাখার জন্য সংবিধানে উল্লেখ আছে যে তাদের যখন তখন যে কোনো উপায়ে নির্বাচন কমিশনারদের পদচ্যুত করা যাবে না। নির্বাচন কমিশনারদের বা চিফ নির্বাচন কমিশনারকে পদচ্যুত করবার জন্য তার অসৎ আচরণ, সংবিধান ভঙ্গ, এই সমস্ত অভিযোগ আসলে তাকে রাষ্ট্রপতি পদচ্যুত করবেন। তবে লোকসভাতে ও রাজ্যসভাতে সম্মেলনে, অধিবেশনে উপস্থিত ও ভোটদানকারী সদস্যের 2/3 অংশের সদস্য, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ সদস্য যদি তার বিরুদ্ধে অভিযোগকে প্রমাণ করার জন্য ভোট দেয়, তাহলেই তাকে পদচ্যুত করা যাবে। তার অসৎ আচরণ, সংবিধান ভঙ্গ, দুর্নীতি, নিরপেক্ষতা ভঙ্গ, এই সমস্ত অভিযোগ আনলেই হবে না। তার বিরুদ্ধে লোকসভাতে 2/3 মেজরিটির ভিত্তিতে ওই অভিযোগের প্রস্তাব পাশ হতে হবে এবং রাজ্যসভাতেও পাশ হতে হবে। তারপর সেই অভিযোগপত্র
রাষ্ট্রপতির কাছে গেলে রাষ্ট্রপতি সই করবেন এবং তার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনারদের পদচ্যুত করতে পারবেন। তারা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত পদে থাকতে পারবেন, 65 বছর বয়স পর্যন্ত পদে থাকতে পারবেন। তাদের বেতন ভাতা সিস্টেম আছে, 6 মাস 6 বছর তারা ওই পদে নিযুক্ত থাকবেন। তাহলে এবং নির্বাচন কমিশন একটা স্থায়ী ব্যবস্থা, এটা গণপরিষদ স্বীকৃতি দিয়েছে যে নির্বাচন কমিশন একটি স্থায়ী সংস্থা। ভারতবর্ষের গণতন্ত্রকে নির্বাচন কমিশন সফল করার জন্য ভারতীয় গণতন্ত্রে আমরা দেখেছি ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতে উই আর ইন্ডিয়ান, আমরা ভারতের জনগণ, এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, এটা উল্লেখ করা হয়েছে। এর অর্থ হলো ভারতবর্ষের নির্বাচনকে গুরুত্ব দেওয়া, জনশক্তিকে গুরুত্ব দেওয়া, জনগণকে গুরুত্ব দেওয়া। সংবিধানের উৎস জনগণ, দেশের গণতান্ত্রিক কাঠামোর উৎস জনগণ এবং 326 ধারাতে সংবিধানে উল্লেখ আছে সার্বিক ভোটাধিকারের কথা। ভারতবর্ষের ভোটাধিকার পাওয়ার ক্ষেত্রে নাগরিকরা প্রত্যেকেই ভোটাধিকার পায়। এখানে জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ, ধনী গরিব সর্বস্তরের মানুষ ভোটের অধিকার পায়। শুধু দেউলিয়া বিকৃত মস্তিষ্ক তারাই ভোটের অধিকার পায় না। আর এই সার্বিক ভোটাধিকার মূল সংবিধানে 1949 সালে 26শে নভেম্বর যেদিন সংবিধান গৃহীত হয়েছিল, সেই সংবিধানে ভোটাধিকারের বয়স ছিল 21 বছর। 1987 সালে সংবিধানের 61তম 61 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে। গণতন্ত্রকে আরও বেশিভাবে গুরুত্ব দিয়েছে ভারতবর্ষে। নাগরিকদের যেমন ভোটাধিকার পাওয়ার ক্ষেত্রে কতগুলি নিয়ম মানতে হয়, ভারতের নাগরিক হতে হয়, দেউলিয়া হলে হবে না, বিকৃত মস্তিষ্কের হলে হবে না, অপরাধী হলে হবে না, তেমনিভাবে নির্বাচন কমিশনের ক্ষেত্রে কমিশনের নির্বাচিত যারা ইলেক্টেড মেম্বার হবেন ভারতীয় গণতন্ত্রে, তাদের ক্ষেত্রেও এগুলি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে নির্বাচন কমিশনের আমরা গঠন নিয়ে আলোচনা করলাম এবং আমরা ধারণা লাভ করতে পেরেছি। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছ। এবার তোমাদের জানতে হবে নির্বাচন কমিশনের কাজ সম্পর্কে। নির্বাচন কমিশনের প্রথম কাজ হলো লোকসভার নির্বাচন, রাজ্যসভার নির্বাচন, রাজ্য আইনসভাগুলির নির্বাচনের আগে বা নির্বাচন সম্পর্কিত সময়ের আগে ভোটার তালিকা তৈরি করা, ভোটার লিস্ট তৈরি করা, ভোটার তালিকায় ভোটারদের নাম নথিভুক্ত করা, ভোটার তালিকা সংশোধন করা, ভোটার তালিকা প্রকাশ করা, ভোটার তালিকা থেকে সংশোধিত তালিকাতে নাম নথিভুক্ত করা হয়, যেমন মৃত ব্যক্তি বা
বিদেশে চলে গেলে তাদের নাম বাতিল করা হয়। এইটা নির্বাচন কমিশনের একটা গুরুত্বপূর্ণ কাজ। নির্বাচন কমিশন তাহলে আমরা দেখি, লোকসভার নির্বাচনের আগে, রাজ্যসভার নির্বাচনের আগে, বিধানসভার নির্বাচনের আগে ভোটার তালিকা তৈরি করে, ভোটার তালিকা সংশোধন করে, ভোটার তালিকা প্রকাশ করে। নাম্বার 2, নির্বাচন কমিশনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো রাষ্ট্রপতির নির্বাচনের দিন ঘোষণা করা, নির্বাচন পরিচালনা করা। রাষ্ট্রপতির নির্বাচিত হলো তার ঘোষণা করা এবং রাজ্যসভার নির্বাচন পরিচালনা করা এবং ভারতের ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতির নির্বাচনের ব্যবস্থা করা, নির্বাচন পরিচালনা করা, এই দায়িত্ব, এই কাজ নির্বাচন কমিশনের। 3 নম্বর কাজ। 3 নম্বর কাজ কি? নির্বাচন কমিশন ভারতবর্ষের লোকসভার নির্বাচনের দিন, রাজ্য আইনসভা বিধানসভার নির্বাচনের দিন, উপনির্বাচন হতে পারে, জেনারেল নির্বাচন হতে পারে, সব দিন ঘোষণা করতে পারেন, সময় নির্ধারণ করতে পারে নির্বাচন কমিশন। কটা থেকে ভোট হবে, কটা পর্যন্ত ভোট চলবে, এই দায়িত্ব নির্বাচন কমিশন ঘোষণা, এই দায়িত্ব পালন করে নির্বাচন কমিশন। তাহলে ডেট ঘোষণা করতে পারে। 4 নম্বর কাজ। নির্বাচন পরিচালনার জন্য কর্মচারী দরকার, বিরাট বাহিনী দরকার। নির্বাচনী উৎসব লোকসভার হোক, রাজ্য বিধানসভার হোক, নির্বাচন পরিচালনার জন্যে যে ব্যাপক সংখ্যক কর্মচারী দরকার এবং নির্বাচনের স্থান নির্ধারণ করতে হয় নির্বাচন কমিশনকে। এ ব্যাপারে রাষ্ট্রপতির কাছে, এ ব্যাপারে তোমার রাজ্যপালের কাছে তোমার সাহায্য চাইতে হয়, রাজ্যপালের কাছে সাহায্য চাইতে হয় কর্মচারী নেওয়ার জন্য। নির্বাচন কমিশনের নিজস্ব কর্মচারী বাহিনী নেই, কর্মী বাহিনী নেই। তাই রাজ্যপাল, রাষ্ট্রপতি এদের কাছে, গভর্নরের কাছে অনুরোধ করবে নির্বাচন কমিশন যে আমাকে কর্মচারী দেওয়া হোক। 4 নম্বর। 4 নম্বর কর্মচারী হলো 4 নম্বর। 5 নম্বর, ইলেকশন নিয়ে কোনো বিরোধ বাধতে পারে। বিভিন্ন ভারতীয় গণতন্ত্রে বহুদলীয় ব্যবস্থা, বহু দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, তারা অবাধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, স্বাধীনভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু তবুও নির্বাচনী প্রচার, নির্বাচনী যে নিয়মবিধি, সেগুলিকে তারা অনেক সময় ভায়োলেট করে। সুতরাং একাধিক দলের মধ্যে নির্বাচনী প্রতিযোগিতার সময় বিরোধ বাধতে পারে, নির্বাচনের পরও বিরোধ বাধতে পারে, নির্বাচনের সময় বিরোধ বাধতে পারে। এইগুলো মীমাংসা করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তদন্ত করবে। তদন্ত করবার জন্যে প্রয়োজনে তদন্ত কমিশন নির্বাচন কমিশন গঠন করতে পারবে। 6 নম্বর, নির্বাচন কমিশন নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন, মনোনয়নপত্র স্ক্রুটিনির ব্যবস্থা, মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দিষ্ট দিন, এগুলো সব নির্বাচন কমিশন করে। নির্বাচন
কমিশনের আরেকটি দায়িত্ব হলো যে নির্বাচনের সময় প্রার্থীদের প্রতীক প্রদান করে। প্রতীক যেমন প্রদান করে তেমনি প্রতীক কেড়ে নিতেও পারে, বাতিল করে দিতে পারে। নির্বাচনের আগে বা ভারতের যে দল ব্যবস্থা, সংবিধানের 1985 সালে তোমার রাজনৈতিক যে দল ব্যবস্থা সেটা স্বীকৃতি লাভ করেছে। রাজনৈতিক দল ব্যবস্থা মূল সংবিধানে ছিল না। ভারতবর্ষে যে বহুদলীয় ব্যবস্থা, এই বহুদলীয় ব্যবস্থাতে কিছু দল আছে ন্যাশনাল পার্টি হিসাবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে যেসব যোগ্যতা থাকা দরকার সেই যোগ্যতার ভিত্তিতে ন্যাশনাল পার্টি হিসাবে নির্বাচন কমিশন স্বীকৃতি দেয়। আঞ্চলিক দল হিসাবে যেসব নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতে আঞ্চলিক দল হিসাবে নির্বাচন কমিশন স্বীকৃতি দেয় এবং দলগুলিকে সিম্বল দেয়, দলের সিম্বল দেয়। আবার নির্বাচনের সময়ও সাময়িকভাবে নির্বাচনে প্রতিযোগিতা করবার জন্য সিম্বল প্রদান করে এবং সিম্বল প্রয়োজনে কেড়ে নিতে পারবে ত্রুটি বিচ্যুতির উপর ভিত্তি করে। 8 নম্বর, নির্বাচন চলাকালে তোমার গণ্ডগোল হতে পারে, অস্থির রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। নির্বাচনের চলাকালে হতে পারে, নির্বাচন শুরু হওয়ার আগে হতে পারে, নির্বাচনের পর নির্বাচন নিয়ে তোমার গণ্ডগোল দেখা দিতে পারে, আচরণবিধি লঙ্ঘিত হয়েছে এমন ঘটনা দেখা দিতে পারে। যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে নির্বাচন স্থগিত রাখতে পারবে নির্বাচন কমিশন। প্রয়োজনে নির্বাচন কমিশন সেখানকার নির্বাচন বাতিল করে দিতে পারবে। পরবর্তীকালে পুনরায় নির্বাচনের দিন ঘোষণা করতে পারে এবং নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের 9 নম্বর কাজ। 9 নম্বর কাজ কি? 9 নম্বর কাজ হলো ইলেকশন কমিশন নির্বাচনের রেজাল্ট ঘোষণা করে, নির্বাচনে কাউন্ট করে, গণনার দায়িত্ব নির্বাচন কমিশনের এবং নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি হিসাবে নির্বাচিত কারা জয়লাভ করেছে তাদের রেজাল্ট ঘোষণা করতে পারে। জয়লাভ করেনি তাদেরও ভোটার সংখ্যা অর্থাৎ গণনার ভিত্তিতে তাদের সংখ্যা জানাবে। 10 নম্বর, নির্বাচন কমিশন পার্লামেন্টের যে মেম্বার, এমপি এবং রাজ্য আইনসভার যারা সদস্য, পার্লামেন্টের এমপিদের যোগ্যতা নির্বাচন কমিশন ঠিক করবে, যোগ্যতা আছে কি নেই। রাজ্য আইনসভার সদস্য হতে গেলে যে যোগ্যতা দরকার সেই যোগ্যতা নির্ধারণ করবে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন তোমার যদি যোগ্য না হয় তাহলে তার বাতিল করে দিতে পারবে। যদি নির্বাচন বহির্ভূত আচরণ করে প্রার্থী অপরাধের সঙ্গে যুক্ত, শাস্তিপ্রাপ্ত ব্যক্তি এরকম পায়, তাহলে নির্বাচন কমিশন মেম্বার সেই বাতিল করে দিতে পারবে, মেম্বার পদে দাঁড়াতে পারবে না। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে তাকে সরে যেতে হবে। লোকসভার ক্ষেত্রে হতে পারে, রাজ্য আইনসভাগুলির নির্বাচনের ক্ষেত্রে হতে পারে। 11 নম্বর কাজ কি? ইলেকশন কমিশন কোড অফ কন্ডাক্ট নির্বাচনে আচরণবিধি, নির্বাচন কমিশন বহু আচরণবিধি নির্ধারণ করে। নির্বাচন পরিচালনা করবার জন্য নির্বাচনের সঙ্গে যুক্ত রাজ্য সরকারের কর্মচারী হতে পারে, কেন্দ্রীয় সরকারের কর্মচারী হতে পারে। যেদিন থেকে তার প্রশিক্ষণ নির্বাচন কমিশন তাকে সিলেক্টেড করবে, দায়িত্ব প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং,
থার্ড পোলিং এবং অন্যান্য অফিসার, পুলিশ অফিসার, রিটার্নিং অফিসার জেলা প্রত্যেকেই কিন্তু নিরপেক্ষ হবে, তাকে আচরণবিধি মানতে হবে। সে তখন ব্যক্তিগতভাবে কোনো দলের সমর্থক হতে পারে, কিন্তু যেদিন থেকে নির্বাচন কমিশন তাকে সিলেক্ট করেছে, তাকে নির্বাচনী কর্মী হিসাবে, সেদিন থেকে তাকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। কোড অফ কন্ডাক্ট অর্থাৎ নির্বাচনী আচরণবিধি সেদিন থেকে তাকে মেনে চলতে হবে। 12 নম্বর কাজ, নির্বাচন কমিশনের 12 নম্বর কাজ কি? নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে, অবাধে নির্বাচন করতে হবে। গণতন্ত্রের একটা বড় কথা, ভোটার যারা নির্বাচক মণ্ডলী, ভোটার মানে নির্বাচক যারা ভোট দেন, তারা নির্বিঘ্নে নির্ভয়ে মানসিক দিক থেকে নিজের ইচ্ছাতে প্রার্থীদের ভোট দিবেন, তবেই নির্বাচন অবাধ। বাহুবলে ভয় দেখিয়ে, অর্থ দিয়ে প্রলোভন দেখিয়ে, সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভোটারদের মানসিক দিককে পরিবর্তন করা, এগুলি হচ্ছে নির্বাচনী আচরণবিধির বাইরে এবং ভারতীয় গণতন্ত্রের সুষ্ঠু নির্বাচনের পক্ষে, এটা অবাধ নির্বাচনের পক্ষে, নিরপেক্ষভাবে নির্বাচনের পক্ষে শুভ নয়। এগুলোর দিকে নির্বাচন কমিশন নজর রাখবে। নির্বাচন কমিশন যাতে নির্বিঘ্নে ভোটাররা ভোট দিতে পারে, নির্বাচনের অনেক আগেই ভোটারদের সে বিষয়ে আশ্বস্ত করবে। গণতন্ত্রকে সফল করবার দায়িত্ব। তাই ইলেকশন কমিশনের ডিউটি কিন্তু শুধু নির্বাচনের দিন নয়, নির্বাচনের পরে এবং নির্বাচনের আগে তাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে অবাধ, সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে, যাতে ভোটাররা, নির্বাচক মণ্ডলীরা ভোট দিতে পারেন। 13 নম্বর কি? 13 নম্বর কাজ ইলেকশনের দিন ইলেকশন কেন্দ্রের আংশিক পরিবর্তন করতে পারে, সম্পূর্ণভাবে ইলেকশন কেন্দ্র বা বুথ বাতিল করতে পারে এবং পুনরায় সেই কেন্দ্রে পুনরায় ভোট করাতে পারে নির্বাচন কমিশন। 14 নম্বর, নির্বাচন কমিশন কাউন্টের দিন ঘোষণা করবে, কবে গণনা হবে, কটার থেকে গণনা হবে, কাউন্টিং এজেন্ট নিয়োগ করে এবং রেজাল্টের দিন রেজাল্ট ঘোষণার অধিকারী একমাত্র ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন। নেক্সট হচ্ছে আরও বহু কাজ আছে। নেক্সট কাজ হলো যে ইলেকশনের পরে, আফটার ইলেকশন, তোমার পার্লামেন্টের নির্বাচন হোক, লোকসভার নির্বাচন হতে পারে, রাজ্যসভার নির্বাচন হতে পারে, রাজ্য আইনসভার, বিধানসভার নির্বাচন হতে পারে, বিধান পরিষদের নির্বাচন হতে পারে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যেখানে বিধান পরিষদ আছে তোমরা জানো, সেই সমস্ত নির্বাচিত সদস্যদের, যারা নির্বাচিত হলো, যে এক একটা কেন্দ্রে একজন করে নির্বাচিত সদস্য, তাদেরকে তাদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করতে পারে, তাদেরকে সার্টিফিকেট দিতে পারে, নির্বাচন কমিশন এটা দিতে পারে। তাহলে আমরা দেখলাম ভারতবর্ষের নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে আলোচনা আছে। নির্বাচন কমিশনের কাজগুলো ধারা আমি বলিনি, তোমার 324(1) ধারায় 324(1) ধারায় নির্বাচন কমিশনের কাজ সম্পর্কে উল্লেখ আছে। 324 ধারাটা বিশেষভাবে মনে রাখবে। আর সংবিধানের পার্ট 22টা পার্টের মধ্যে
15 পার্টটা তোমরা মনে রাখবা, তাহলে অনেকটা ভালো হবে। এবার আমরা দেখব যে ভারতবর্ষের যে বিশ্বের একটা সবথেকে বড় গণতান্ত্রিক রাষ্ট্র, এবং যেখানে ভারতবর্ষের মূল সংবিধানে 22টা পার্টের মধ্যে একটা পার্টে 15 পার্টে ইলেকশন সম্পর্কে হেডলাইনে দেওয়া আছে, ইলেকশন কমিশন গঠনের কথা সংবিধানের 324 ধারাতে উল্লেখ আছে। এবং আমরা আলোচনার মধ্যে দিয়ে জানতে পারলাম যে নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষভাবে ভূমিকা পালন করলে ভারতের গণতন্ত্রের মান সম্মান বজায় থাকবে, এবং ভারতীয় যে গণতন্ত্র, যে জনগণের একটা গণতন্ত্র, জনগণের ভূমিকা, জনগণ সরকার তৈরি করবে, সরকার পরিবর্তন করতে পারবে, জনগণের হাতে মূল ক্ষমতা, এবং জনগণের সার্বিক ভোটাধিকার সংবিধানের 326 ধারায় উল্লেখ আছে, সব ব্যবস্থায় আছে। নির্বাচনও হয় আমরা দেখি, সরকার পরিবর্তন হয় আমরা দেখি, কিন্তু ভারতের নির্বাচন কমিশন যথাযথভাবে, স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। আমরা কিছু ত্রুটি এবার আলোচনা করতে বাধ্য হচ্ছি। নাম্বার 1, ইলেকশন কমিশন। ভারতবর্ষের যে ইলেকশন কমিশন রুলিং পার্টির দ্বারা, ইন্ডিয়া গভর্নমেন্টের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমরা একথা বলি যে অবাধ ও স্বাধীন নির্বাচনের দায়িত্ব ভারতের সরকারের নয়। ইন্ডিয়া গভর্নমেন্ট ভারতবর্ষের নির্বাচন পরিচালনা করে না। ইন্ডিয়াতে যে ইলেকশন কমিশন আছে, নিরপেক্ষ স্বাধীন ইলেকশন কমিশন, সেই কমিশন নির্বাচন পরিচালনা করে। কিন্তু দুঃখের বিষয়, অনুতাপের বিষয়, গণতন্ত্রের একটা কলঙ্ক যে রুলিং পার্টি নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করে। চিফ ইলেকশন কমিশনার, আমরা লক্ষ্য করেছি, চিফ ইলেকশনার কমিশনার যখন 1 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন ছিল, সরকার, ক্ষমতাসীন সরকার চিফ ইলেকশন কমিশনারকে লোভ দেখায় যে তুমি এই পদের পরে তুমি আমাদের কথা শুনো, তোমাকে সরকারি পদে নিয়োগ করা হবে, হয় তোমাকে রাজ্যপাল করা হবে, নাই কোনো বড় পদ দেওয়া হবে। আমরা সুকুমার সেনের কথা আমরা দেখেছি, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে পরবর্তীকালে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে। আমরা দেখেছি KVK 2008-এর MS গিলকে 2008-এর পর তাকে প্রলোভন দেখানো হয়েছে যে তুমি আমাদের পক্ষে কাজ করো ইলেকশনের সময়। তারপরে তাকে মন্ত্রী করা হয়েছে, কেন্দ্রের মন্ত্রী করা হয়েছে। নাম্বার 2, আমরা আলোচনা করেছি যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনি নির্বাচন কমিশনের সদস্য বা সদস্যদের নিয়োগ করেন। এখন সদস্যদেরই বলবো, নিয়োগ করেন। রাষ্ট্রপতি সব ক্ষমতায় নিয়মতান্ত্রিক, সব ক্ষমতায় মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী প্রয়োগ করতে বাধ্য, প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে চলতে বাধ্য রাষ্ট্রপতি। সেক্ষেত্রে রুলিং পার্টির প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, তিনি কিন্তু এই নিয়মতান্ত্রিক শাসক রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে তার মনের মতো ব্যক্তিকে নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করতে পারে। নিয়োগের ক্ষেত্রে আমরা দেখছি যে রুলিং পার্টির প্রভাব, নিয়োগের ক্ষেত্রে আমরা দেখছি রাজনৈতিক প্রভাব। নির্বাচন অবাধ স্বাধীন হওয়ার সম্ভাবনা কম। এই ব্যবস্থা ত্রুটিপূর্ণ ব্যবস্থা নির্বাচন কমিশনের গঠনের ক্ষেত্রে। 3, নির্বাচন
কমিশনের নিজস্ব কর্মী বাহিনী নেই। নির্বাচন কমিশনের মাত্র 3 জন সদস্য, আর আঞ্চলিক নির্বাচন কমিশনের একজন চিফ আঞ্চলিক রিজিওনাল চিফ কমিশনার আছেন। তাকে সাহায্য করার জন্য কয়েকজন অফিসার রয়েছেন, জেলায় অফিসার রয়েছেন। এই হলো সীমিত। আবার জেলার অফিসারদের তারাও কিন্তু রাজ্য সরকারের দ্বারা প্রভাবিত হয়। নির্বাচন কমিশনের নিজস্ব কর্মচারী বাহিনী নেই, তাই নিজের কর্মচারী না থাকলে স্থায়ী একটা সংস্থা, সেই সংস্থা কি করে ইলেকশন নিরপেক্ষ স্বাধীনভাবে পরিচালনা করতে পারবে? যে কমিশনটা একটা সাংবিধানিক ব্যবস্থা, যে কমিশনের কথা সংবিধানের ধারায় উল্লেখ আছে, 324 ধারাতে উল্লেখ আছে, তার একটা স্থায়ী কর্মচারী থাকা তো উচিত ছিল। তাকে নির্ভর করতে হচ্ছে কেন্দ্রীয় সরকারের কর্মী বাহিনীর উপর, তাকে নির্ভর করতে হচ্ছে রাজ্য সরকারের কর্মী বাহিনীর উপর। কেন্দ্রীয় স্তরে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে, রাজ্য স্তরে রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে। রাজ্যের কেন্দ্রের অনুরূপ শাসক দল যদি থাকে সেক্ষেত্রেও নিয়ন্ত্রণ করে। কেন্দ্রের অনুরূপ দল না থেকে অন্য দলের সরকার থাকলেও ইলেকশন কমিশন যতই সেন্ট্রালের হোক, রাজ্য সরকার কর্মী বাহিনীকে পরিচালনা করে। তাদের নিরপেক্ষতা, তাদের ব্যক্তিগত যে ভূমিকা, আইনগত যে ভূমিকা, তারা যথাযথভাবে পালন করতে পারে না। তাই কর্মচারী নিয়োগের ব্যবস্থা নির্বাচন কমিশনের হাতে থাকলেই ভালো হতো। নির্বাচন কমিশন কর্মী বাহিনী চাইতে হয় রাষ্ট্রপতির কাছে, চাইতে হয়, আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করেন। রাজ্যের ক্ষেত্রে রাজ্যপালের কাছে চাইতে হয়, রাজ্যপালও কিন্তু সেখানে রাজ্যের সাংবিধানিক প্রধানের হাতে কোনো ক্ষমতা থাকে না, রাজ্যের মন্ত্রিসভার হাতে, চিফ মিনিস্টারের হাতে ক্ষমতা থাকে। 4 নম্বর ত্রুটি। 4 নম্বর ত্রুটি কি? 4 নম্বর ত্রুটি হলো যে নির্বাচন কমিশন যে ত্রুটি হলো, অবাধে নির্বাচন হয়নি বুঝতে পারে, সুপারিশ করে সরকারের কাছে, রাজ্য স্তরে রাজ্য সরকারের কাছে সুপারিশ করে, কেন্দ্রীয় স্তরে কেন্দ্রের কাছে সুপারিশ করে। সেই সুপারিশ সরকার মানতে বাধ্য নয়। তাহলে নির্বাচন কমিশনের যে ভূমিকা, কাজ, এটা সুপারিশমূলক কাজ। তাদের ভূমিকা নির্দিষ্ট থাকা উচিত। তাদের ভূমিকা নিয়ে সরকার প্রশ্ন করতে পারবে না, এরকম থাকা উচিত, কিন্তু তা তো নেই। তাই তাদের যে নির্দিষ্ট কাজ, নির্দিষ্ট ভূমিকা নেই। তাই গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেটের গভর্নমেন্ট হোক, ইলেকশন কমিশনের সুপারিশ মানতেও পারে, নাও মানতে পারে। 5 নম্বর ত্রুটি। ইলেকশন কমিশন অনেক সময় কি করে? ইলেকশন কমিশন অনেক জায়গায় দেখে রিগিং হচ্ছে, এই রিগিং দেখেও না দেখার ভান করে। বুথ ক্যাপচারিং হয়, বিশেষ করে ক্ষমতাসীন দল বুথ ক্যাপচার করে, ভায়োলেন্স করে, বুথে জোর করে ভোট কাস্ট করে। দলের কর্মী বাহিনী জাল ভোট দেয়, ভোটার লিস্টকে যথাযথভাবে দেখে ভোটার নয় এমন ব্যক্তি ভোট দেয়, জাল ভোট, জোর করে বুথ দখল করে নেয়। এগুলি নির্বাচন কমিশনের কর্মী বাহিনী জেনেও সেগুলো নির্বাচনের বিষয়ে সঠিক তথ্য তারা জানায় না নির্বাচন কমিশনের কাছে। তাহলে নির্বাচন কমিশন টাকা দিয়ে ভোট কিনা, বাহুবলে ভোট দেখা, নির্বাচনের দিনের আগেও যতই নির্বাচন কমিশনের হয়ে
কেন্দ্রীয় বাহিনী হতে পারে, রাজ্য বাহিনী হতে পারে, রুট মার্চ করতে পারে। কিন্তু আমরা লক্ষ্য করেছি ভারতবর্ষের গণতন্ত্রে বুথ দখল হয়। আমরা লক্ষ্য করেছি ইউপিতে হয়, ওয়েস্ট বেঙ্গলে হয়। আমরা 1989 সালে দেখেছি আমেথিতে নির্বাচন নামে প্রহসন হয়েছে। নির্বাচন কমিশনের কোনো ভূমিকা ছিল না। তাহলে আমরা দেখছি নির্বাচন কমিশন ভোটারদের ঠিকমতো নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে তাদের ইতিবাচক ভূমিকা আমরা লক্ষ্য করি না। এছাড়া নির্বাচনের আগে প্রাণনাশ হয় ভারতীয় গণতন্ত্রে, নির্বাচনের পরে ধারাবাহিকভাবে প্রাণহানি ঘটে। ভোট দেওয়া একান্তই নিজস্ব, গণতন্ত্রে এটাই উচিত। কে কাকে ভোট দিল বলাও যেমন উচিত না, কোনো পার্টির অনুমান করা উচিত নয়। কিন্তু সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ভোটারদের বিশ্বাস করে না, অবিশ্বাসের বলে ভোটারদের খুন করে। এটা আমরা দেখছি ভারতবর্ষের নির্বাচন কমিশন সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে। 6 নম্বর ত্রুটি, নির্বাচন কমিশন কেন্দ্রের প্রতিনিধি থাকে, নির্বাচন কমিশনে কেন্দ্রের প্রতিনিধি থাকে, রাজ্যের কোনো প্রতিনিধি থাকে না। ভারত যুক্তরাষ্ট্রীয় ফেডারেল স্ট্রাকচার অফ ইন্ডিয়া, ফেডারেল স্ট্রাকচার সংবিধানের 1 নম্বর ধারায় উল্লেখ আছে, ইউনিয়ন অফ স্টেটস কথাটা উল্লেখ আছে। ভারত রাজ্যগুলির সংঘ, যুক্তরাষ্ট্র শব্দটা উল্লেখ না থাকলে ভারতের ফেডারেল স্ট্রাকচারকে গ্রহণ করা হয়েছে। রাজ্য আছে, এখানে 28টা রাজ্য আছে, রাজ্যগুলির কোনো প্রতিনিধি নির্বাচন কমিশনে থাকে না। এটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরোধী। 7 নম্বর ত্রুটি, কালো টাকা। বহু রাজনৈতিক দল কালো টাকা, হিসাব বহির্ভূত টাকা, ব্যাংকে সঞ্চিত বহির্ভূত টাকা, কালো টাকা, ট্যাক্স না দেওয়া টাকা, কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা, এই সমস্ত টাকা নির্বাচনের আগে ব্যয় করে ভোটারদের ভোট দেওয়ার মানসিকতাকে পরিবর্তন করে। যেখানে প্রয়োজন বাহুবল ফোর্স প্রয়োগ করা সেখানে ফোর্স প্রয়োগ করে, যেখানে ফোর্স প্রয়োগ না করে হবে অর্থ দিয়ে প্রভাবিত করে। নির্বাচনের আগে এবং নির্বাচনী কেন্দ্রে, বুথ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোটারদের নিয়ন্ত্রিত করা হয়। নির্বাচন কমিশন কি করে? কালো টাকা উদ্ধার করতে পারে। গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব জনগণের ইচ্ছার উপরে নির্ভর করে। জনগণের গণতন্ত্রকে রক্ষা করার ক্ষমতা থাকতে হবে, সৎ ইচ্ছা থাকতে হবে, আর গণতন্ত্রকে রক্ষা করার ক্ষমতা থাকতে হবে, চেতনা থাকতে হবে যে আমি অর্থের দ্বারা প্রলোভনের দ্বারা প্রভাবিত হয়ে ভোট দেব না, ভোট দেব স্বাধীন ও নিরপেক্ষভাবে। তাই ভারতবর্ষের হাজার হাজার কোটি টাকা নির্বাচনের আগে ব্যয় হয়। একটা নির্বাচন করতে গেলে প্রার্থীরা কালো টাকা ব্যয় করে প্রায় দলে, প্রতিযোগিতা চলে, তবে সেই দলই ভারতের গণতন্ত্রে ক্ষমতায় আসে যে দলকে ভারতবর্ষের ক্যাপিটালিস্টরা পছন্দ করে। ক্যাপিটালিস্টরা বুঝতে পারে যে এই দলের দ্বারা সম্ভব আমাদের শ্রেণী স্বার্থকে রক্ষা করবার জন্য। সেই দলকে হিসাব বহির্ভূত কালো টাকা দিয়ে সহযোগিতা করে, আর সেই কালো টাকা ভোটারদের কাছে চলে আসে। পেরেছে নির্বাচন কমিশন, বন্ধ করতে পেরেছে। মুখে গণতন্ত্রের কথা বলে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা
প্রত্যেকটা দলের রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহারে যতই বড় বড় কথা থাকে, নিরপেক্ষ স্বাধীন যে নির্বাচন আজ পর্যন্ত ভারতীয় গণতন্ত্রের সাধারণ মানুষ দেখতে পায়নি। কলঙ্ক মুক্ত যে নির্বাচন, গণতন্ত্রের স্বাস্থ্য রক্ষিত হবে এমন নির্বাচন, ইন্ডিয়ান যে ডেমোক্রেসি, দিস ইজ নট হেলদি ডেমোক্রেসি, পোর ডেমোক্রেসি, বিশাল ক্রাইসিস, ইলেকশন প্রহসন। সুতরাং যে যখন ক্ষমতায় যায় রুলিং পার্টি, সেই রুলিং পার্টি ইলেকশন কমিশনকে নিজেদের স্বার্থে ব্যবহার করে, নিজেদের স্বার্থে কোড অফ কন্ডাক্টকে ব্যবহার করে, ইলেকশন কমিশনকে ব্যবহার করে। ইলেকশন কমিশনের যে সমস্ত ইলেকশন অফিসার রয়েছেন তারা নিরপেক্ষভাবে স্বাধীনভাবে কাজ করতে পারেন না। আমরা ভারতের গণতন্ত্রে লক্ষ্য করেছি স্বায়ত্তশাসিত সংস্থার নির্বাচনের ক্ষেত্রে, আমরা লক্ষ্য করেছি গ্রামীণ স্বায়ত্তশাসিত সংস্থা পঞ্চায়েত ব্যবস্থার নির্বাচনের ক্ষেত্রে, আমরা লক্ষ্য করেছি পৌরসভার স্বায়ত্তশাসিত সংস্থা পৌরসভার নির্বাচনে, আমরা লক্ষ্য করেছি ভারতবর্ষের বড় বড় শহরগুলিতে মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে ইলেকশন, সেখানেও আমরা দেখেছি ইলেকশন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারেনি। গণমাধ্যম স্বাধীন ও নিরপেক্ষ জনগণ যারা গণতন্ত্রকে বিশ্বাস করে, গণতন্ত্রের উপর আস্থা আছে, তারা যতই চিৎকার করুক, যতই সমালোচনা করুক নির্বাচনের এগেনস্টে, আসলে যেটা ঘটার সেটাই ঘটে। এটা ভারতবর্ষের মানুষের কাছে শুধু বড় গলায় আমরা 140 কোটির দেশ, আমাদের ভারতের গণতন্ত্র হলো সব থেকে বড় গণতন্ত্র, কিন্তু এই গণতন্ত্রের মধ্যে ফাঁকা আওয়াজ, ইলেকশনটাই ঠিক মতো হয় না। সেখানে ইলেকশন কমিশন তাহলে সংবিধানের উল্লেখিত যে বিষয়গুলি মিনিংলেস, ইলেকশন কমিশন গঠন মিনিংলেস। এই ব্যাপারে সচেতন হতে হবে, সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, সাধারণ মানুষকে। ভারতবর্ষের মানুষ কিন্তু এটা অ্যাভারেজ ভাবে না। আজকের ভারতীয় নাগরিকরাই অর্থ লোভে বশীভূত হয়ে ভোট দিচ্ছে, ভারতবর্ষের নাগরিকরাই ভয়ে ভীত হয়ে ভোট দিচ্ছে, ভারতবর্ষের নাগরিকদের মধ্যে থেকেই জীবনের সুযোগ সুবিধা লাভের জন্য ভোট দিচ্ছে, পদের লাভের জন্য ইলেকশন কমিশন করাপশনের দিকে যাচ্ছে। This is not democracy, this is not healthy democracy, poor democracy, বড় করে বলার মতো ডেমোক্রেসি নয়। নির্বাচন হোক স্বাধীনভাবে, প্রচারের দ্বারা প্রভাবিত হবে না, অর্থের দ্বারা প্রভাবিত হবে না, বাহু শক্তির দ্বারা প্রভাবিত হবে না, ভয় ভীতি থাকবে না, নিজের স্বাধীন মতো সচেতনভাবে ভালো মন্দ বিচার করতে পারবে। মানুষ তো ভোট দিচ্ছে, ইন্ডিয়ান পার্লামেন্টের মেম্বারদের ক্যারেক্টার দেখতে হবে, তারা কোন শ্রেণীর প্রতিনিধিত্ব করে। বহু এমপি রয়েছে যারা খুনি, একাধিক খুনের মামলাতে অভিযুক্ত, বহু দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা প্রার্থী, তারা ইলেক্টেড, তাদেরকে ভোট দিয়েছি, আমরা জনগণ ভোট দিয়েছি। আমরা কতটা সচেতন? অবাধ নির্বাচন করতে দিই না আমরাই পরোক্ষভাবে। শোষক, মুষ্টিমেয় ব্যক্তি, ধনিক শ্রেণী ইলেকশন কমিশনের সঙ্গে যুক্ত, অফিসার, শাসক শ্রেণী, তারা কায়েমি স্বার্থকে বজায় রাখার জন্য আমাদের এই সাধারণ মানুষকে ব্যবহার করে
আমাদের সাধারণ ঘরের মানুষকে খুন করাচ্ছে ইলেকশনের নামে প্রহসন। এটা আমাদের ভারতীয় জনগণকে বুঝতে হবে, সচেতন হতে হবে, আমাদের সচেতন হতে হবে। হ্যাঁ, এবং যদি ভারতীয় গণতন্ত্রে লক্ষ্য করা যায়, ইলেকশন যেভাবে হয় তাতে সাধারণ মানুষ যখন সচেতন হবে তারা কিন্তু নোটায় ভোট দিবে। সিস্টেম আছে, নোটায় ভোট দিবে কোনো প্রার্থীকেই। তার মানে যে সমস্ত প্রতিশ্রুতি জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে মানুষের কাছে আসে, নির্বাচনের আগে আসে, বাকি সময় আসে না। আর সরকারের যে অর্থ ক্যাপিটাল সেটা হলো জনপ্রতিনিধিরা আত্মসাৎ করছে, বিদেশে পাচার করছে। এ দল সে দল বলে কথা নয়, এ দল সে দল বলে কথা নয়। যারা সচেতন মানুষ, যেই দলের প্রতিনিধিরা ভালো, এই দলের প্রতিনিধি আরেক দলের প্রতিনিধিরা খারাপ, এটা বিবেচনা না করাই ভালো। তার কারণ ইলেকটেড মেম্বার এমপি এবং রাজ্য আইনসভার লেজিসলেটিভ মেম্বার প্রত্যেকের ক্ষমতায় পদে আসার আগে সম্পদের হিসাব, কালো টাকা তো বাদই দিলাম, ঘর ভর্তি টাকা এই তো বাদই দিলাম। তাহলে কোথায় জননেতাদের বক্তব্যের সঙ্গে বাস্তবের কোনো মিল আছে? ইলেকশন কমিশন নিরপেক্ষ? এগুলো বিচার করে আমাদের কথা বলতে হবে। এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম। তবু একটা কথা আমি বলবো যে গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক আমরা, নির্বাচন কমিশন যাতে যথাযথভাবে নিরপেক্ষভাবে কাজ করতে পারেন, যারা অফিসার তারা রাজনৈতিক নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে পারেন এবং তারা লোভে বশীভূত না হয়ে, এবং যারা অফিসার রয়েছেন যারা নির্বাচনে দক্ষ যে নির্বাচনী মহোৎসব পরিচালনা করেন, তারা যদি সৎ হয় তাহলে সাধারণ দরিদ্র মানুষের অনেকটাই ভালো হবে। শোষণমুক্ত না হলেও অনেকটা তারা ফেসিলিটি পাবে, সুযোগ সুবিধা পাবে। কিন্তু এই কি গণতন্ত্র? নরহত্যার গণতন্ত্র ইলেকশন কমিশন বন্ধ করতে পারছে না। কোন রাজ্যে হলো, কোন দেশে হয়েছে, ভারতবর্ষে হয়েছে, এইটা ভাবতে হবে। সামগ্রিক ভাবনা ভাবতে হবে, আঞ্চলিক ভাবনা নয়। আঞ্চলিক ভাবনাটা মানুষ, শাসক শ্রেণী কৃত্রিমভাবে তৈরি করে যে আঞ্চলিকতা বোধ তৈরি হোক। তার জন্য তো তারা কোনো অঞ্চলকে বিশেষ সুযোগ সুবিধা দেয় আর কোনো অঞ্চলকে কৃত্রিমভাবে বঞ্চিত করে রাখে। ক্ষোভ, আন্দোলন, দুঃখ, যন্ত্রণা এগুলি অনেকটাই আর্টিফিশিয়াল। এই কথা বলে আজকের আলোচনা আমি শেষ করলাম। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে, তোমার লাইক করবে, শেয়ার করবে। এই বলে আলোচনা শেষ করব।